ইউনিট 6-এর পরে সোজাসুজি চলে আসছি ইউনিট 9 কোঅর্ডিনেশন কম্পাউন্ড। মাঝে ইউনিট 7 আর 8 তোমাদের ব্লক এলিমেন্ট রয়েছে, অনেকটা বড় পোর্শন। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড কমপ্লিট হয়ে যাক, তারপরে একেবারে ব্লক এলিমেন্ট ধরব। কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে হচ্ছে জটিল যৌগ। আমাদের চারপাশে যত রাসায়নিক যৌগ দেখা যায় তাদের মূলত দুই ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সরল যৌগ আর 2 হচ্ছে আণবিক যৌগ। সরল যৌগ কাদের বলা হয়? নিচে এক্সাম্পল রয়েছে, দেখো NaCl, HCl, এরা হচ্ছে সরল যৌগ। যখন মৌলের পরমাণু পরস্পরের সঙ্গে তড়িৎযোজ্যতা বা সমযোজ্যতার মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে বলা হচ্ছে সরল যৌগ। এরা সাধারণত স্থায়ী হয়, যেরকম সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এদের মধ্যে আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ড এগুলোর মাধ্যমে যৌগ এরা গঠন করে। সেকেন্ড যে টাইপটা সেটা হচ্ছে আণবিক যৌগ। সরল যৌগ পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তারা হচ্ছে আণবিক যৌগ। এদের মধ্যে কিন্তু তড়িৎযোজ্যতা বা সমযোজ্যতা এই ধরনের বন্ধন দিয়ে কিন্তু এদের উৎপত্তি ব্যাখ্যা করা যায় না। কখনো এরা কম স্থায়ী হয়, কখনো অধিক স্থায়ী হয়, কিন্তু অনেকগুলো সরল যৌগ পরস্পর যুক্ত হয়ে আণবিক যৌগ গঠন করে। যেরকম এক্সাম্পল দেখো, শোধক লবণ যেগুলো হয় CuSO4.5H2O, এখানে দুটো সরল যৌগ আছে, একটা হচ্ছে কপার সালফেট আর একটা হচ্ছে 5 অণু জল। নেক্সট হচ্ছে ZnSO4 7H2O, জিঙ্ক সালফেট একটা সরল যৌগ আর 7 অণু জল হচ্ছে, জলটা হলো সরল যৌগ। ফোর্টকিরির যা সংকেত, রাসায়নিক সংকেত, সেখানে দেখো 3টে সরল যৌগ রয়েছে, K2SO4, Al2SO4 এর হোল 3 আর H2O। সেরকমই ফেরোসায়ানাইড জাতীয় যে লবণগুলো, সেখানে দুটো সরল যৌগ থাকে, একটা হচ্ছে ফেরাস সায়ানাইড আর একটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। তো এরা হচ্ছে আণবিক যৌগ। আণবিক যৌগকে আবার দুভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে দ্বৈত যৌগ বা যুগ্ম যৌগ, আর সেকেন্ড টাইপ হচ্ছে জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই জটিল যৌগই হচ্ছে আমাদের এখনকার চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তো দেখে নেওয়া যাক দ্বৈত যৌগকে আর জটিল যৌগকে। দুটো যৌগই কিন্তু আণবিক যৌগের দুটো টাইপ, অর্থাৎ অনেকগুলো সরল যৌগ পরস্পর যুক্ত হয়ে হয় দ্বৈত যৌগ গঠন করছে, না হলে জটিল যৌগ গঠন করছে। দ্বৈত আমরা কাদের বলছি? যখন দুই বা তার বেশি সরল অণু পরস্পর যুক্ত হয়ে এমন আণবিক যৌগ গঠন করছে যাদের স্বাতন্ত্র কেবলমাত্র কঠিন অবস্থাতেই থাকে, জলীয় দ্রবণে থাকে না। যেমন এক্সাম্পল দেখো, ফেরাস সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট দুটো সরল যৌগ পরস্পর যুক্ত হয়ে হালকা সবুজ বর্ণের ফেরাস অ্যামোনিয়াম সালফেট হেক্সাহাইড্রেট গঠন করছে, যেটাকে তোমরা মোর লবণ হিসেবে জানো। সংকেত নিচে রয়েছে FeSO4 NH4 SO4.6H2O। যতক্ষণ এ কঠিন থাকছে ততক্ষণ কিন্তু মোর লবণের অস্তিত্ব বজায় থাকছে। যখনই একে জলীয় দ্রবণে দেওয়া হচ্ছে তখন এরা বিয়োজিত হয়ে আয়ন গঠন করছে, কিন্তু যে আয়নগুলো উৎপন্ন করছে সেটা কিন্তু নতুন যৌগ অনুযায়ী হচ্ছে না। যে আয়নগুলোতে এরা ভাঙছে সেই আয়নগুলো হচ্ছে যৌগ গঠন করার আগে যেমন করে এরা ভাঙতো সেই অর্ডারে এরা বিয়োজিত হচ্ছে। যেরকম দেখতে পাচ্ছ যে FeSO4 ভেঙে গিয়ে Fe2+ SO4 2- উৎপন্ন করেছে, আবার NH4 ভেঙে গিয়ে অ্যামোনিয়াম এবং সালফেট অণু উৎপন্ন করছে। তার মানে এরা যৌগ উৎপন্নের আগে নিজেরা যেমন করে ভাঙতো সেইভাবেই ভেঙে যাচ্ছে। নতুন যৌগ যেটা তৈরি হলো তার কিন্তু কোনো অস্তিত্ব জলীয় দ্রবণে বজায় থাকছে না। সেরকমই আর একটা যৌগ হচ্ছে পটাশ অ্যালাম বা ফোটকিরি, যার সংকেত হচ্ছে দেখো K2SO4 Al2SO4 এর হোল 3 24H2O। এটাও কিন্তু দ্বৈত লবণ, যতক্ষণ কঠিন আছে
তার নতুনের অস্তিত্ব বজায় আছে। যেই মাত্র জলে দেওয়া হবে ওরা কিন্তু যৌগ গঠনের আগে যেভাবে ভাঙতো সেইভাবেই আয়নে বিয়োজিত হবে পৃথক পৃথকভাবে। আর জটিল লবণ কাদের বলা হচ্ছে? জটিল যৌগ তারা হচ্ছে যারা কঠিন এবং জলীয় দ্রবণ দুই অবস্থাতেই নতুন যে যৌগটা উৎপন্ন হচ্ছে তার স্বাতন্ত্র্য বজায় রাখে। যেরকম এক্সাম্পল দেখো, ফেরাস সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড দুটো সরল যৌগ পরস্পর যুক্ত হয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড গঠন করছে। নতুন যৌগ যতক্ষণ কঠিন আছে নতুনের স্বাতন্ত্র্য বজায় থাকছে। যখন একে জলে দেওয়া হচ্ছে কিভাবে আয়নে ভাঙছে দেখো, একটা K+ আর একটা হচ্ছে FeCN এর হোল 6 4-। এই যে এই দুটো আয়ন কিন্তু নতুন যৌগ অনুযায়ী আয়নে বিয়োজিত হলো। পূর্বে এরা কি ছিল, কেমনভাবে আয়নে বিয়োজিত হতো সেই জিনিসটা কিন্তু ওরা এখন আর করছে না। তার মানে যখন জটিল যৌগ উৎপন্ন হয়ে যাচ্ছে তারপরে কিন্তু কঠিন হোক বা জলীয় দ্রবণ হোক দুই অবস্থাতেই এরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখছে। নিচে আর একটা এক্সাম্পল দেখানো হয়েছে, কপার সালফেট 4NH3 পরস্পর যুক্ত হয়ে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট গঠন করছে। যখন এরা জলীয় দ্রবণে ভাঙছে দেখো নতুন যৌগ অনুযায়ী ভাঙছে এবং সেখানে দেখতে পাচ্ছ যে একটা থার্ড ব্র্যাকেট পোর্শন রয়েছে, সেই পোর্শনটা কিন্তু কখনোই ভাঙছে না। অর্থাৎ এই দুটো এক্সাম্পল স্টাডি করলে দেখতে পাবে যে জটিল যৌগ হচ্ছে এক প্রকার লবণ যেখানে একটা জটিল মূলক বর্তমান থাকে। এই যে জটিল লবণ বিয়োজিত হচ্ছে সেই বিয়োজনের প্রকৃতি থেকে বুঝতে পারছো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু কখনোই বিয়োজিত হয় না। অর্থাৎ যে জটিল মূলকটা রয়েছে সেটা কিন্তু কখনোই ভাঙে না। এবার এই জটিল মূলকের মধ্যে দেখো দুটো অংশ আছে, একটা দেখতে পাবে ধাতু, একটা ধাতুকে খুঁজে পাবে, আর ধাতুর সঙ্গে যুক্ত থাকবে কতগুলো মূলক। মূলক বলতে কতগুলো আয়ন, সেটা প্রশম হতে পারে, অ্যানায়ন হতে পারে, ক্যাটায়ন হতে পারে। তো এই যে ধাতু এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ধাতু। যেরকম এক্সাম্পল দিয়ে বলি দেখো, পটাশিয়াম ফেরোসায়ানাইড এটা হচ্ছে একটা জটিল যৌগ। এর থার্ড ব্র্যাকেট যে পোর্শনটা সেটা হচ্ছে FeCN এর হোল 6 4-। ঠিক এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো একটা কেন্দ্রীয় ধাতু রয়েছে সেটা হচ্ছে Fe, এবং এই কেন্দ্রীয় ধাতুর সঙ্গে 6টা সায়ানাইড কিন্তু যুক্ত আছে। তৃতীয় বন্ধনীর মধ্যে যে অংশগুলো এই কেন্দ্রীয় ধাতুর সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড বা সংলগ্নক। জটিল লবণের কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে যে সমস্ত প্রশম অণু বা আয়ন পরস্পর অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তারা হচ্ছে লিগ্যান্ড বা সংলগ্নক। এখন এই সমস্ত লিগ্যান্ডগুলো কেন্দ্রীয় ধাতুর সঙ্গে একটা যোজকের সাহায্যে যুক্ত থাকতে পারে বা একের বেশি যোজকের সাহায্যে যুক্ত থাকতে পারে। যদি একটা যোজকের মাধ্যমে যুক্ত থাকে তাহলে সে হলো একযোজী লিগ্যান্ড। যেরকম এক্সাম্পল রয়েছে অ্যামোনিয়ার দেখো একটা লোন পেয়ার, H2ওর দুটো লোন পেয়ার কিন্তু এরা একটাই ইউজ করে, সেই কারণে একযোজী, একটাই যোজক গঠন করে। কার্বন মনোক্সাইড সেরকমই, এরা হচ্ছে প্রশম ওপরের তিনটে, আর নিচের তিনটে দেখো অ্যানায়ন, CN-, Cl-, F-, এরাও কিন্তু একটাই যোজক তৈরি করে কিন্তু এরা অ্যানায়ন। নিচে পটাশিয়াম ফেরোসায়ানাইড জটিল যৌগকে ভেঙে দেখানো হয়েছে, দুটো আয়ন তৈরি করছে, একটা হচ্ছে K+ আর একটা হচ্ছে ফেরোসায়ানাইড আয়ন। ফেরোসায়ানাইড আয়নটা যেহেতু থার্ড ব্র্যাকেটে তো এটা আর ভাঙবে না। এই পার্টটার যদি গঠন খেয়াল করো দেখতে পাবে Fe হচ্ছে কেন্দ্রীয় ধাতু যেটা কেন্দ্রে থাকবে এবং এর সঙ্গে 6টা CN 6 দিকে যুক্ত থাকবে। তো এই 6টা CNকে আমরা বলছি লিগ্যান্ড
বা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে একযোজি লিগ্যান্ড, একটা যোজকের মাধ্যমে যুক্ত আছে। সেরকমই যদি একের বেশি যোজকের মাধ্যমে কোনো লিগ্যান্ড যুক্ত থাকে তাহলে তাদের নাম দ্বিযোজি, ত্রিযোজি, চতুর্যোজি এইভাবে হতে থাকে। যেরকম দ্বিযোজি লিগ্যান্ডের কতগুলো এক্সাম্পল এখানে দেখো। গ্লাইসিনেটায়ন GLY দিয়ে প্রকাশ করা হয়, দুটো অসমযোজী বন্ধন তৈরি করতে পারে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। ইথিলিন ডাইঅ্যামিন অক্সালেটায়ন, এরা প্রত্যেকেই কিন্তু দুটো যোজকের মাধ্যমে কেন্দ্রীয় ধাতুর সঙ্গে যুক্ত থাকে। সেরকম ত্রিযোজি লিগ্যান্ডের ক্ষেত্রে দেখো, তিনটে অসমযোজী বন্ধন গঠন করে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, সংক্ষেপে লেখা হয় ডাইএন, এগুলো জাস্ট এমনি দেখে রাখা। দেখো তিনটে লোন পেয়ার তিনটে অসমযোজী বন্ধন গঠন করতে পারে। চতুর্যোজি লিগ্যান্ড, যেখানে চারটে ডোনার পরমাণু থাকে এবং তারা চারটে অসমযোজী বন্ধন তৈরি করে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। যেরকম হচ্ছে ট্রাইইথিলিন টেট্রামিন, সংক্ষেপে লেখা হয় ট্রাইএন। 5 নম্বর হচ্ছে পঞ্চযোজি লিগ্যান্ড, পাঁচটা অসমযোজী বন্ধন গঠন করে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে। পাঁচটা অ্যারো রয়েছে দেখো, পাঁচটা লোন পেয়ার, এই তিনটে লোন পেয়ার আর দুটো মাইনাস থেকে টোটাল মোট 5টা কোঅর্ডিনেট বন্ড তৈরি হতে পারে। নাম্বার 6 হচ্ছে ষড়যোজি, যদি 6টা যোজকের মাধ্যমে কোনো লিগ্যান্ড যুক্ত থাকে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে। খুব ভালো উদাহরণ হচ্ছে EDTA। নেক্সট হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড নিয়ে বলি, লিগ্যান্ড যখন কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা বলয় গঠন করবে তখন তাকে বলা হয় চিলেশন। আর যে সমস্ত লিগ্যান্ড এই চিলেশন ঘটায় তাদের বলা হয় চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ডের মাধ্যমে উৎপন্ন যৌগ খুব সুস্থায়ী হয় এবং একে বলা হয় চিলেটিং এফেক্ট বা চিলেটিং প্রভাব। এক্সাম্পলে যেটা দেখানো হয়েছে, যে লিগ্যান্ডটা দুটো সংখ্যায় রয়েছে দেখো, তার নাম হচ্ছে DMG, ডাই মিথাইল গ্লাইসিনেটায়ন। এটা যখন নিকেলের সঙ্গে বিক্রিয়া করছে দেখতে পাচ্ছি যে নিকেলের সঙ্গে অসমযোজী বন্ধনের দ্বারা যুক্ত হয়েছে এবং একটা বলয় গঠন করেছে। তো এটা হচ্ছে একটা চিলেট যৌগের উদাহরণ। নেক্সট হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে ডোনার পরমাণু অনেকগুলো থাকে কিন্তু অ্যাট এ টাইম এরা একজনকেই ইউজ করে। এক্সাম্পলে দেখো CN, CO ডোনার, NO ডোনার, কিন্তু যখন ধাতুর সঙ্গে থ্রু কার্বন অসমযোজী বন্ধন উৎপন্ন হচ্ছে তখন আমরা তাকে সায়ানাইড যৌগ বলি। যদি থ্রু N অসমযোজী বন্ধনটা গঠন হয় তখন তাকে বলা হয় আইসোসায়ানাইড। তো এরা হচ্ছে মানে CN হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। কেবলমাত্র এক প্রকার দাতা পরমাণুকে এরা অ্যাট এ টাইম ব্যবহার করবে। নেক্সট এক্সাম্পল হচ্ছে SCN, থ্রু সালফার যদি যোজক তৈরি হয় সেটা হয়ে যাচ্ছে থায়োসায়ানের যৌগ। থ্রু নাইট্রোজেন যদি যৌগ তৈরি হয় আইসোথায়োসায়ানের যৌগ। 9 নম্বর টাইপ হচ্ছে ব্রিজিং লিগ্যান্ড, যে সমস্ত লিগ্যান্ড ব্রিজ ফর্ম করতে পারে। যেরকম এক্সাম্পলে দেখতে পাচ্ছ অক্সিজেন আর NH2, এই দুটো লিগ্যান্ড এখানে ব্রিজ বা সেতু তৈরি করছে, এরা হচ্ছে ব্রিজিং লিগ্যান্ড। 10 নম্বর হচ্ছে ফ্লেক্সিডেন্টেন্ট লিগ্যান্ড। ফ্লেক্সিবিলিটি আছে মানে হচ্ছে কোনো লিগ্যান্ড অরিজিনালি যতগুলো যোজক তৈরি করতে পারে যখন এরা যৌগ গঠন করে, যে ধাতুর সঙ্গে যৌগ গঠন করে তার উপর ডিপেন্ড করে এরা ঠিক করে যে সেই সময় কটা যোজক এরা উৎপন্ন করবে। এক এক সময় এক এক রকম করে। যেরকম এক্সাম্পলে হচ্ছে EDTA প্রকৃতপক্ষে কিন্তু ষড়যোজী লিগ্যান্ড, হেক্সাডেন্টেন্ট লিগ্যান্ড, কিন্তু যদি ক্রোমিয়ামের সঙ্গে যৌগ গঠন করে এরা 5টা যোজক উৎপন্ন করে। আবার এই EDTA যদি প্যালাডিয়ামের সঙ্গে যৌগ গঠন করে তখন 4টে যোজকের দ্বারা যুক্ত থাকে। তো এরা ফ্লেক্সিবিলিটি মেনটেন করে বলে ফ্লেক্সিডেন্টেন্ট লিগ্যান্ড।
এই হয়ে গেল লিগ্যান্ডের বিভিন্ন ভাগ। জটিল যৌগের সম্পর্কে কিছু জিনিস তোমাদের জানতে হবে। যেরকম 1 নম্বর বলছে স্ববর্গীয় পরিমণ্ডল এবং আয়নীয় পরিমণ্ডল। এক্সাম্পল দেখো, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6 যখন জলীয় দ্রবণে ভাঙছে K+ আর একটা ফেরোসায়ানাইড আয়ন উৎপন্ন করছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা থাকে তাকে বলা হয় স্ববর্গীয় পরিমণ্ডল, আর থার্ড ব্র্যাকেটের বাইরে যে পোর্শনটা থাকে মানে K+, তাকে বলা হয় আয়নীয় পরিমণ্ডল। কেমন? সেকেন্ড হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় আয়ন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কোনটা কেন্দ্রীয় পরমাণু হয়, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ধাতুটা থাকে যার সঙ্গে লিগ্যান্ডগুলো যুক্ত থাকে সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বা আয়ন। সাধারণত এরা সন্ধিগত মৌলই হয়, যেরকম এক্সাম্পলে দেখতে পাচ্ছ Ni নিকেল। আগে যে এক্সাম্পলগুলো দেওয়া হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড, সেখানে Fe ছিল, সেটাও একটা সন্ধিগত মৌল। তা এরা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বা আয়ন যার সঙ্গে লিগ্যান্ডগুলো যুক্ত থাকে থ্রু d অরবিটাল, p অরবিটাল আর s অরবিটাল। এগুলো নিয়ে আবার পরে পড়ব। 3 নম্বর হচ্ছে স্ববর্গাঙ্ক সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার। কোনো জটিল যৌগে যতগুলো লিগ্যান্ড যুক্ত থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে সেই যৌগের বা কেন্দ্রীয় ধাতুর কোঅর্ডিনেশন নাম্বার। যেরকম পটাশিয়াম ফেরোসায়ানাইডে 6টা সায়ানাইড যুক্ত আছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। কিউপ্রামোনিয়াম সালফেটে Cu2+ এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, যেহেতু 4টে NH3 লিগ্যান্ড যুক্ত আছে। তো এগুলো হলো জটিল যৌগের সম্পর্কে কিছু তথ্য। এখানে যে ছবিটা রয়েছে পটাশিয়াম ফেরোসায়ানাইডের, জাস্ট দেখানো হয়েছে যে কোনটা কী। দেখো, থার্ড ব্র্যাকেটে যে পোর্শনটা রয়েছে সেটাকে আমরা শিখলাম স্ববর্গীয় পরিমণ্ডল বলে, কোঅর্ডিনেট স্ফিয়ার। আর থার্ড ব্র্যাকেটের বাইরে যে পোর্শনটা থাকে তাকে বলা হয় আয়নীয় পরিমণ্ডল, অনেক সময় কাউন্টার আয়নও বলা হয়ে থাকে। থার্ড ব্র্যাকেটে থাকে সেন্ট্রাল মেটাল অ্যাটম মানে Fe, কেন্দ্রীয় ধাতু। আর কেন্দ্রীয় ধাতুর সঙ্গে যারা যুক্ত থাকে তারা হচ্ছে লিগ্যান্ড, যেরকম এখানে Cn হচ্ছে লিগ্যান্ড। আর যতগুলো লিগ্যান্ডের সংখ্যা হয় সেটাই হচ্ছে তার স্ববর্গাঙ্ক সংখ্যা মানে কোঅর্ডিনেট নাম্বার। এখানে হচ্ছে কোঅর্ডিনেট নাম্বার 6। জটিল আয়নের আধান কিভাবে নির্ণয় করা যায়? যেরকম দেখো নিচের যে কমপ্লেক্সটা দেওয়া রয়েছে FeCN5NOS। Feর অক্সিডেশন স্টেট হচ্ছে +2, সায়ানাইড একটা মাইনাস চার্জ ক্যারি করে, সে কারণে -1, সংখ্যায় 5টা আছে মানে ×5। NO+1 ক্যারি করে আর সালফার -2 চার্জ হোল্ড করে। তো যার যার চার্জগুলো সেগুলোই যদি আমরা টোটাল করি তাহলে পুরো থার্ড ব্র্যাকেটে যে পরমাণু পুঞ্জটা রয়েছে তার আধান আমরা পেয়ে যাব। ক্যালকুলেট করে বেরোচ্ছে -4। আমরা ফেরোসায়ানাইডের মাথাতেও -4ই লিখি। যদি কেন্দ্রীয় ধাতুর অক্সিডেশন স্টেট জানা না থাকে সেক্ষেত্রে কি করতে হবে? যেরকম নিচে পুরো যৌগটা দেওয়া রয়েছে, ওপরে শুধু আয়নটা লেখা ছিল 4- দিয়ে, আর নিচে পুরো যৌগটা লেখা রয়েছে। সেখানে দেখো কেন্দ্রীয় ধাতু Fe যেটা রয়েছে তার অক্সিডেশন স্টেট আমাদের জানা নেই, আমরা ধরে নেব X। তারপরে যার যার যা চার্জ আছে সেগুলো পরপর বসিয়ে যদি ক্যালকুলেট করা হয় টোটাল জারণ সংখ্যা ধরে নিতে হবে 0, তাহলে X এর ভ্যালু বেরিয়ে যাবে +2 ধরেই আমরা ওপরে ক্যালকুলেশনটা করেছিলাম। এখন +2কে অজ্ঞাত ভেবে X ধরে আমরা X এর মান বার করলাম +2। ওয়ার্নার্স থিওরি, তোমাদের কোঅর্ডিনেশন কমপ্লেক্স নিয়ে ওয়ার্নার্স থিওরি পড়তে হবে। দুটো থিওরি তোমাদের আজকে পড়াবো, একটা হচ্ছে ওয়ার্নার্স থিওরি, একটা হচ্ছে VBT থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি। তো ওয়ার্নার্স থিওরিতে কি বলা হয়, বিজ্ঞানী জটিল যৌগের পরমাণুর যে রাসায়নিক বন্ধন থাকে জটিল যৌগের মধ্যে, সেই বন্ধন সম্পর্কে বিজ্ঞানী অ্যালফ্রেড ভার্নার
যে তত্ত্ব দিয়েছিলেন সেটাই হচ্ছে ভার্নার্স থিওরি। এই তত্ত্ব মোটামুটি জটিল যৌগের মধ্যে বিভিন্ন পরমাণুর মধ্যে কি বন্ড থাকে এবং তাদের গঠন বিন্যাস কেমন হয় সেই নিয়ে একটা সুষ্ঠু ব্যাখ্যা দিতে সমর্থ থাকে। তো ভার্নারের থিওরিতে কি কি পস্টুলেট আছে দেখা যাক। প্রথম পস্টুলেট বলছে কোনো জটিল যৌগে যে কেন্দ্রীয় ধাতু থাকে বা ধাতব আয়নটা থাকে তার দু রকমের যোজ্যতা থাকে। একটা হচ্ছে প্রাথমিক যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা, আর একটা হচ্ছে গৌণ যোজ্যতা বা অআয়নীয় যোজ্যতা। প্রাথমিক যোজ্যতা হচ্ছে কেন্দ্রীয় ধাতুর যেটা অক্সিডেশন স্টেট মানে জারণ স্তর সেটাই হচ্ছে তার প্রাথমিক যোজ্যতা। আর গৌণ যোজ্যতা হলো যতগুলো লিগ্যান্ড যুক্ত থাকবে মানে কোঅর্ডিনেশন নাম্বার যত হবে সেটাই হচ্ছে কেন্দ্রীয় ধাতুর গৌণ যোজ্যতা। এক্সাম্পল দেখো, CONH3 Cl3, এই যৌগে CO হচ্ছে কেন্দ্রীয় ধাতু। কেন্দ্রীয় ধাতুর প্রাথমিক যোজ্যতা হচ্ছে 3, মানে CO মানে হচ্ছে কোবাল্ট, কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে হচ্ছে 3, সেই কারণে জটিল যৌগটার প্রাথমিক যোজ্যতা হলো 3। আর এখানে দেখতে পাচ্ছ 6খানা লিগ্যান্ড যুক্ত আছে, তার মানে জটিল যৌগের গৌণ যোজ্যতা দাঁড়াচ্ছে 6। তাহলে কেন্দ্রীয় ধাতুর দুরকম যোজ্যতা আমরা যৌগের সংকেত দেখে বুঝতে পারছি। সেকেন্ড পস্টুলেট বলছে প্রত্যেকটা কেন্দ্রীয় ধাতু বা ধাতব আয়ন সর্বদা নির্দিষ্ট গৌণ যোজ্যতা সম্পন্ন হয়। যেমন কেন্দ্রীয় ধাতু হিসেবে যদি কোনো যৌগে কোবাল্ট থাকে, Fe থাকে, এরা সবসময় গৌণ যোজ্যতা 6 দেখায়। তার মানে হচ্ছে এরা 6টা লিগ্যান্ডকে নিজের সঙ্গে যুক্ত করতে পারে। যদি কোনো যৌগের কেন্দ্রীয় ধাতু প্যালাডিয়াম থাকে তাহলে প্যালাডিয়াম গৌণ যোজ্যতা সবসময় 4 দেখায়। তার মানে হচ্ছে প্যালাডিয়ামের যে সাইজ সেই অনুযায়ী এরা 4টে লিগ্যান্ডকে অ্যাকোমোডেট করতে পারে। তো প্রত্যেক কেন্দ্রীয় ধাতুর জন্য তার গৌণ যোজ্যতা নির্দিষ্ট হয়। 3 নম্বর বলা হচ্ছে যে কেন্দ্রীয় যে ধাতুটা থাকে তার মুখ্য যোজ্যতা অ্যানায়ন দ্বারা ফুলফিল হয়, আর গৌণ যোজ্যতা ফুলফিল করে প্রশম অণু অথবা অ্যানায়ন অথবা ক্যাটায়ন। এক্সাম্পলে দেখো, যে জটিল যৌগের ফর্মুলাটা এখানে দেওয়া রয়েছে সেখানে কেন্দ্রীয় ধাতু হিসেবে রয়েছে CO মানে কোবাল্ট। কোবাল্টের মুখ্য যোজ্যতা এখানে কত? 3, যেহেতু কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে 3। এই মুখ্য যোজ্যতা ফিল আপ করছে অ্যানায়ন, মানে এখানে হচ্ছে Cl- আয়ন। দেখো 3টে ক্লোরিন এখানে যুক্ত হয়েছে যোজ্যতা ফিলিং করার জন্য। অপরদিকে সিওর গৌণ যোজ্যতা দেখতে পাচ্ছ 6, যেহেতু 6টা লিগ্যান্ড এখানে যুক্ত আছে, 6টা NH3 যুক্ত আছে। তাহলে এই গৌণ যোজ্যতা ফিল আপ করছে NH3 অণু। NH3 অণু হচ্ছে প্রশম অণু, এখানে প্রশম অণু ফিলিং করছে, কিন্তু অন্য কোনো যৌগে অ্যানায়ন বা ক্যাটায়নও কিন্তু গৌণ যোজ্যতা সম্পূর্ণ করতে পারে। নাম্বার 4 বলছে গৌণ যোজ্যতা কিন্তু জটিল মূলকের জ্যামিতিক গঠন প্রকাশ করে। কোনো জটিল যৌগের যদি কেন্দ্রীয় ধাতুর গৌণ যোজ্যতা 6 হয় তাহলে বুঝতে হবে সেই জটিল মূলকটা অক্টাহেড্রাল স্ট্রাকচার হোল্ড করে, বা যদি গৌণ যোজ্যতা 4 হয় তখন হতে পারে টেট্রাহেড্রাল অথবা স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার সে দেখাবে। তো এগুলো হচ্ছে ভার্নার্স থিওরি। ভার্নার্স থিওরি কিছু অ্যাপ্লিকেশন দেখো। 1 নম্বর যৌগ এখানে দেখাচ্ছে COCl3 এবং 5 অণু অ্যামোনিয়া পরস্পর যুক্ত হয়ে একটা জটিল যৌগ উৎপন্ন করছে। এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট দেখেই বুঝতে পারছো +3, তার মানে প্রাথমিক যোজ্যতা হচ্ছে +3। প্রাথমিক যোজ্যতা কারা ফিলিং করে? অ্যানায়ন। এখানে অ্যানায়ন বলতে আছে Cl-, তাই তো? তাহলে প্রাথমিক যোজ্যতা যেহেতু +3 তার মানে 3টে ক্লোরিন আমার লাগবে। কোবাল্টের গৌণ যোজ্যতা হচ্ছে 6। এইমাত্র বললাম ভার্নার্স থিওরিতে বলা হয় যে প্রত্যেক
কেন্দ্রীয় ধাতুরই নির্দিষ্ট গৌণ যোজ্যতা থাকে। তো কোবাল্ট সবসময় 6ই দেখায়। এবং এই গৌণ যোজ্যতা ফিলিং করার জন্য কিন্তু কোনো প্রসম অণু চাই বা কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন চাই। এখানে যেরকম 5টা NH3 আমার রয়েছে, কিন্তু গৌণ যোজ্যতা 6, তার মানে 5টা NH3 তো লাগবেই। 6 যে ভ্যালেন্সি সেটা কিন্তু পূরণ করবে একটা ক্লোরিন, ক্লোরিন যেহেতু অ্যানায়ন। সেইভাবে আমরা স্ট্রাকচার এঁকেছি, দেখো বোল্ড লাইন দিয়ে গৌণ যোজ্যতা দেখানো হয়েছে। 5 দিকে 5টা NH3 এবং ওপরে একটা বোল্ড লাইনে ক্লোরিন বসেছে। এবারে মুখ্য যোজ্যতা কিভাবে দেখাবো? ডটেড লাইন দিয়ে দেখাবো। মুখ্য যোজ্যতা এখানে হচ্ছে 3, তার মানে 3টে ক্লোরিন আমার দরকার। সেই 3টে ক্লোরিনের সঙ্গে ডটেড লাইন দিয়ে প্রাথমিক যোজ্যতা দেখানো হয়েছে। তাহলে যে স্ট্রাকচারটা পাওয়া গেল সেখানে দেখতে পাচ্ছ যে একটা ক্লোরিন মুখ্য যোজ্যতাও ফিল আপ করছে, গৌণ যোজ্যতাও ফিল আপ করছে। সেই কারণে এই একটা ক্লোরিনকে সংকেতের মধ্যে থার্ড ব্র্যাকেটের ভেতরে স্থান দেওয়া হয়েছে, আর বাকি দুটো ক্লোরিন থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে। তো এরকম অবস্থায় যদি সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করানো যায় তাহলে দেখা যাবে 2 অণু সিলভার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, অধক্ষিপ্ত হচ্ছে, যেহেতু বাইরে দুটো ক্লোরিন আছে। কেমন? নেক্সট যে এক্সাম্পল, সেখানে দেখো একটা NH3 কম আছে, 4টে NH3। তাহলে একই জিনিস হবে। কোবাল্টের তো গৌণ যোজ্যতা 6, কিন্তু 6টা NH3 এখানে নেই, আছে 4টে। তার মানে 4টে বোল্ড লাইনে 4টে NH3 বসবে। আর 5th আর 6th ভ্যালেন্সি পূরণ করতে ক্লোরাইড আয়ন ছুটে আসবে। ওপরে আর নিচে বোল্ড লাইনে দুটো ক্লোরিনকে জায়গা দিতে হবে। তাহলে গৌণ যোজ্যতাগুলো ফিল আপ হলো। এবারে প্রাথমিক যোজ্যতা ফিল আপ করতে আমার 3টে ক্লোরিন লাগবে। তো 3টে ক্লোরিনের সঙ্গে ডটেড লাইন দিয়ে প্রাথমিক যোজ্যতা দেখানো হয়েছে। যে স্ট্রাকচারটা পাওয়া গেল সেখানে বুঝতেই পারছো যে দুটো ক্লোরিন প্রাথমিক যোজ্যতাও ফিল আপ করছে, গৌণ যোজ্যতাও ফিল আপ করছে। তার মানে দুটো ক্লোরিনকে আমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে জায়গা দিতে হবে সংকেত লেখার সময়, আর একটা ক্লোরিন থাকবে থার্ড ব্র্যাকেটের বাইরে। যেহেতু একটা ক্লোরিন রয়েছে থার্ড ব্র্যাকেটের বাইরে, তাই সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় এক অণু AgClই অধক্ষিপ্ত হবে। সুতরাং এইভাবে ভার্নার্স থিওরির মাধ্যমে কিন্তু জটিল যৌগের সংকেত, তাদের মধ্যে কেমিক্যাল বন্ডিং, এই ধরনের ব্যাখ্যাগুলো দেওয়া সম্ভব হচ্ছে। নেক্সট যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে VBT বা ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি তোমরা আগেও পড়ে এসছো নর্মাল কম্পাউন্ডের ক্ষেত্রে। এখানে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে দেখব। পস্টুলেটসগুলো দেখো। 1 নম্বর বলা হচ্ছে যে লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতুর সঙ্গে অসমযোজী বন্ধনে যুক্ত হবে। অসমযোজী বন্ড মানে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডে কিন্তু একজন শুধু ইলেকট্রন ডোনেট করে, বিনিময়ে কিন্তু নেয় না কিছুই, কাজেই এবং এই বন্ডটাকে অ্যারো দিয়ে দেখানো হয়। তো লিগ্যান্ড থেকে কেন্দ্রীয় ধাতুর দিকে অ্যারো রয়েছে, মানে লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতুকে ইলেকট্রন ডোনেট করবে এবং একটা অসমযোজী বন্ধন তৈরি করবে। সেকেন্ড স্বীকার্য বলছে যে লিগ্যান্ড যেহেতু ডোনেট করছে, তার মানে লিগ্যান্ডের একটা লোন পেয়ার থাকতে হবে, লোন পেয়ার অফ ইলেকট্রনস চাই, যেটা সে কেন্দ্রীয় ধাতুকে ডোনেট করবে। এবং কেন্দ্রীয় ধাতুকে যখন ডোনেট করছে, কেন্দ্রীয় ধাতুর কিন্তু নেবার মতন এমটি অরবিটাল চাই, সেটা S হতে পারে, P হতে পারে, D হতে পারে। ঠিক আছে, তাহলে লিগ্যান্ডের লোন পেয়ার থাকতে হবে এবং কেন্দ্রীয় ধাতুরও কিন্তু এমটি অরবিটাল থাকতে হবে নেওয়ার মতো। থার্ড পস্টুলেট হচ্ছে যে এমটি অরবিটালগুলো কেন্দ্রীয় ধাতুর রয়েছে তারা ইলেকট্রন নেওয়ার আগে নিজেদেরকে অ্যারেঞ্জ করে নেয় সেই রকমভাবে যাতে তারা ঠিকঠাক লিগ্যান্ডের সঙ্গে ম্যাচিং করে নিতে পারে। সেই জিনিসটাকে আমরা বলি সংকরায়ন বা নিজেদের হাইব্রিডাইজড করে নেয়, তারপরে তারা লিগ্যান্ডের থেকে ইলেকট্রন গ্রহণ করে। নাম্বার 4 হচ্ছে যখনই হাইব্রিডাইজড কন্ডিশনে চলে আসে কেন্দ্রীয় ধাতুর এমটি অরবিটালগুলো, তখনই তারা লিগ্যান্ডের যে ফিল্ড অরবিটালস আছে তার সঙ্গে ওভারল্যাপ করে এবং ওভারল্যাপের মাধ্যমে অসমযোজী সিগমা বন্ড তৈরি হয়। নাম্বার 5 বলছে
হাইব্রিডাইজেশন অনুযায়ী জটিল আয়নের স্ট্রাকচার আমরা বুঝতে পারি। যেরকম কোঅর্ডিনেশন নাম্বার যদি 2 হয়, মানে দুটো লিগ্যান্ড থাকে, তাহলে হাইব্রিডাইজেশন হবে sp এবং তার জ্যামিতিক আকৃতি হবে লিনিয়ার। যদি হাইব্রিডাইজেশন sp2 হয়, মানে তিনটে লিগ্যান্ডের জন্য, তাহলে তার স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্ল্যানার। এগুলো তোমরা আগেও পড়েছো। যদি sp3 হয় তাহলে স্ট্রাকচার হবে চতুস্থলক বা টেট্রাহেড্রাল। যদি dsp2 হয় তাহলে হবে স্কোয়ার প্ল্যানার। যদি sp3d হয় 5টা লিগ্যান্ডের ক্ষেত্রে, তাহলে স্ট্রাকচার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডাকার। আর যদি হাইব্রিডাইজেশন হয় sp3d2, তাহলে স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। নাম্বার 6 বলছে কেন্দ্রীয় ধাতুর যে ইলেকট্রন বিন্যাস, সেখানে যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে জটিল যৌগ প্যারাম্যাগনেটিক হবে। যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে। নাম্বার 7 বলছে, এটা তোমরা নতুন পাবে, যে তীব্র ক্ষেত্র লিগ্যান্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ধাতুর যে বিজোড় ইলেকট্রন থাকে তাদেরকে জোড়বদ্ধ করতে পারে। এটাকে বলা হয় স্পিন পেয়ারিং করা। আর যদি লিগ্যান্ডগুলো দুর্বল ক্ষেত্রর হয়, মানে উইক ফিল্ড লিগ্যান্ড হয়, তাহলে কিন্তু তারা জোট বাঁধাতে পারে না, স্পিন পেয়ারিং করতে পারে না। তো কারা স্ট্রং ফিল্ড আর কারা উইক ফিল্ড লিগ্যান্ড, তার একটা লিস্ট নিচে দেওয়া আছে। নাম্বার 8 বলছে, এগুলো আমি সব উদাহরণে এক্সপ্লেন করব। নাম্বার 8 বলছে জটিল যৌগের চৌম্বক ভ্রামককে যদি মিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মিউ এর ফর্মুলা হলো √n × n+1। n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। আচ্ছা, bm হচ্ছে ইউনিট, bm হচ্ছে বোর ম্যাগনেটন। ঠিক আছে, তাহলে এই তত্ত্বগুলোর কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে দেখে নেওয়া যাক। দেখো, এখানে নিকেলের দুটো যৌগ দেখানো হচ্ছে। নিকেলের নর্মাল যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে 3d কটা দেখতে পাচ্ছ, 8, 3d 8 আর 4s2 কন্ডিশনে থাকে। যদি যখন যৌগ গঠন করছে নিকেল, তখন +2 কন্ডিশনে আসছে, Ni+2। তাহলে Ni+2 যদি ইলেকট্রন কনফিগারেশন করো, সেখানে 4s এ যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, পড়ে থাকছে 3d 8। এবারে যৌগ গঠন হচ্ছে NiCl4 2-। এটার আমরা স্ট্রাকচার দেখব যে কি করে হচ্ছে জিনিসটা। কটা লিগ্যান্ড দেখতে পাচ্ছ, 4টে ক্লোরিন এখানে যুক্ত হয়েছে। যে লিস্টটা একটু আগেই দিলাম স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড, সেখানে খেয়াল করলে দেখবে যে ক্লোরিন মাইনাস হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, মানে এরা স্পিন পেয়ারিং করতে পারে না। তাহলে নিকেলের ডি অরবিটালে যে দুটো ইলেকট্রন আনপেয়ার্ড কন্ডিশনে আছে তাদেরকে কিন্তু এরা জোড়বদ্ধ করতে পারলো না। তো এরা যে এস অরবিটাল আর পি অরবিটাল ফাঁকা আছে, সেই 4টে অরবিটালে নিজেদের ইলেকট্রন ডোনেট করছে, নিজেদের লোন পেয়ার ডোনেট করছে এবং অসমযোজী সিগমা বন্ড তৈরি করছে, করে কেন্দ্রীয় ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে, মানে নিকেলের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে যে হাইব্রিডাইজেশনটা এখানে পাচ্ছি, একটা এস আর 3টে পি বলে sp3। তাহলে sp3 হলে কি স্ট্রাকচার হয়, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যৌগের গঠন হচ্ছে চতুস্থলকীয়। নিকেলেরই আর একটা কম্পাউন্ড নিচে দেখানো হয়েছে, দেখো। নর্মাল নিকেল অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন একদম ওপরে রয়েছে, তারপরে নিকেল 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া রয়েছে। তারপরে দেখো যে যৌগটা তৈরি হচ্ছে NiCN4 2-। 4টে CN যুক্ত হয়েছে। CN হচ্ছে, খেয়াল করে দেখো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কেমন? তাহলে এরা কিন্তু 3Dতে যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তাদেরকে জোড়বদ্ধ করে দেবে, মানে স্পিন পেয়ারিং করবে।
নিচের ছবিতে দেখো যে দুটো আনপেয়ার্ড ছিল সে দুটো পেয়ার্ড হয়ে গেছে, ফলে একটা ডি অরবিটাল কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন চারটে সিএন ঢুকবে কোন কোন অরবিটালে? ডি, এস এবং দুটো পিতে। তাহলে যে হাইব্রিডেশন আমরা এখানে পাচ্ছি DsP2। DsP2 হলে যে স্ট্রাকচার হয় সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। তাহলে দেখো নিকেলেরই দুটো যৌগ, একটা দিচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার আর একটা দিচ্ছে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। তো এইভাবে উইক ফিল্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কেউ স্পিন পেয়ারিং করছে আর উইক ফিল্ড লিগ্যান্ড কিন্তু স্পিন পেয়ারিং করছে না। এই লিস্টটায় দেখো আরও কতগুলো যৌগ আছে, যেরকম নিকেলের প্রথম দুটো আমি দেখিয়েই দিলাম, NiCl4 হয়ে গেল আর NiCN4 হয়ে গেল। টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হলো, যেহেতু NiCl4 এ আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তাই এরা প্যারাম্যাগনেটিজম শো করবে, আর NiCN4 এ কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাই এরা ডায়াম্যাগনেটিজম শো করবে। নিকেলেরই আর একটা কম্পাউন্ড নিচে দেখো NiCO4। এখানে CO যে লিগ্যান্ডটা রয়েছে সেটা চার্টে দেখে নেবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মানে এরা স্পিন পেয়ারিং করতে পারে না। CO তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, হ্যাঁ। তো এখানে দেখো NiCO4 এ এরা কিন্তু Ni আর +2 কন্ডিশনে এখানে নেই। আগের যেগুলো করলাম আগের দুটো তারা হচ্ছে +2 কন্ডিশনে ছিল, সেই জন্য 4s থেকে দুটো ইলেকট্রন চলে গেছিলো। এখানে কিন্তু Niতে 4s দুটো ইলেকট্রন থাকবে এবং ডি অরবিটালে যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তাদেরকে এরা পেয়ার্ড করে ফেলবে। পেয়ার্ড করে এসের যে দুটো অরবিটাল সেগুলোকে ডিতে পাঠিয়ে দেবে। তাহলে ডি অরবিটাল কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেল, ফাঁকা হয়ে রইল এস আর তিনটে পি অরবিটাল। তাহলে এখানে চারটে সিও এন্টার করছে, যে হাইব্রিডাইজেশন হচ্ছে আমাদের sp3। sp3 অনুযায়ী স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল, যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। নেক্সট যে চার্ট দেখো ম্যাঙ্গানিজের কয়েকটা কমপ্লেক্স দেখানো হয়েছে, কপারের কতগুলো দেখানো হয়েছে। ম্যাঙ্গানিজ 2+, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d5। 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে 2+ কন্ডিশনে এসছে, 3d5 পড়ে আছে। এখন Mn এর সঙ্গে 6টা Cn যুক্ত হবে। Cn খেয়াল করে দেখবে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কাজে এরা স্পিন পেয়ারিং করবে। ডিতে যে 5টা ইলেকট্রন আনপেয়ার্ড কন্ডিশনে ছিল তাদেরকে জোট বাঁধিয়ে দিয়েছে, তার ফলে দেখা যাচ্ছে যে দুটো ডি অরবিটাল আলটিমেটলি ফাঁকা, একটা এস ফাঁকা, তিনটে পি ফাঁকা। তাহলে যে হাইব্রিডাইজেশন আমরা পাচ্ছি D2sp3, স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল স্ট্রাকচার। যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে গেছে প্যারাম্যাগনেটিজম শো করবে। MnCl4 এই যৌগে দেখো Cl- হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, এরা কিন্তু স্পিন পেয়ারিং করতে পারবে না, সেই কারণে ডি অরবিটালে এরা চান্স পাবে না। শুধুমাত্র এস আর তিনটে পি অরবিটালে sp3 হাইব্রিডাইজেশন শো করছে। টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে, যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে প্যারাম্যাগনেটিজম শো করবে। এক্ষেত্রে একটা কথা বলি, যদি ভেতরের ডি অরবিটালে হাইব্রিডাইজেশন ঘটে তাহলে যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স। আর যদি ভেতরের ডি অরবিটাল চান্স না পায়, বাইরে sp3 বা sp3d বাইরের দিকে ডি অরবিটাল চান্স পায়, তখন সেটা হয়ে যাবে আউটার অরবিটাল কমপ্লেক্স। যেরকম MnCN6 এই কমপ্লেক্সটা দেখো ইনার বলে লেখা রয়েছে, যেহেতু ভেতরের ডি অরবিটাল চান্স পেয়েছে। আচ্ছা, কপারে আসি। কপার 2+ হচ্ছে D9 স্ট্রাকচার। সেখানে দেখো ক্লোরিন যখন ঢুকছে, ক্লোরিন হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, কাজেই এরা স্পিন পেয়ারিং ঘটাবে না। যে হাইব্রিডাইজেশন শো করছে sp3 টেট্রাহেড্রাল স্ট্রাকচার দেখাচ্ছে, প্যারাম্যাগনেটিজম শো করছে। পরের যে কম্পাউন্ড সেটা দেখো NH3 NH3 হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কাজে এরা স্পিন পেয়ারিং করবে। সে কারণে এরা যে হাইব্রিডাইজেশন দেখাচ্ছে DsP2, এটা কিন্তু আবার
ইনার অরবিটাল কমপ্লেক্স, যেহেতু ভেতরে ডি চান্স পেয়েছে। আচ্ছা, DsP2 হলে যে স্ট্রাকচার হয় স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। আর অবশ্যই প্যারাম্যাগনেটিজম শো করবে যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, কপারের ডি অরবিটালে যে আনপেয়ার্ড ইলেকট্রনটা রয়েছিল সেটাকে কিন্তু এরা পিতে পাঠিয়ে দিয়েছে। NH3 এতটাই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এতটাই স্ট্রং যে ডি থেকে একটা ইলেকট্রনকে পিতে পাঠিয়ে দিয়ে নিজে লোন পেয়ার নিয়ে ডিতে ঢুকেছে। কাজে এক্ষেত্রেও কিন্তু যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে সেটা ইনার অরবিটাল কমপ্লেক্স। তো এই হয়ে গেল ভ্যালেন্স বন্ড থিওরি, এবং এর মাধ্যমে আমরা জটিল যৌগের অরবিটালের গঠন, তাদের মধ্যেকার রাসায়নিক গঠন, কিছুটা চৌম্বক ধর্ম, যে কখন প্যারাম্যাগনেটিজম হচ্ছে কখন ডায়াম্যাগনেটিজম দেখাচ্ছে, বন্ধনের প্রকৃতি কী, হাইব্রিডাইজেশন কী ধরনের হাইব্রিডাইজেশন ঘটছে যৌগের মধ্যে, এই ব্যাপারগুলো আমরা এক্সপ্লেন করতে পারছি। এবং চৌম্বক ভ্রামকও কিন্তু নির্ণয় করা যায় প্রতি ক্ষেত্রে। যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে এনের জায়গায় তার মান বসিয়ে যে ফর্মুলা আছে সেখান থেকে চৌম্বক ভ্রামকও কিন্তু বার করা যায়। এছাড়াও দুটো থিওরি আজকে পড়ালাম, ওয়ার্নার্স থিওরি আর VBT। আর একটা থিওরি পড়তে হবে, সেটা হচ্ছে CFT, ক্রিস্টাল ফিল্ড থিওরি। সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে তাহলে পরের দিন আলোচনা হবে। আজকে এই অবধি রইল। কয়েকটা আমি করতে দেবো, কয়েকটা এক্সাম্পল, এইভাবেই তোমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট দিয়ে কিভাবে হাইব্রিডেশন ঘটছে সেটা আমাকে করে পাঠাবে, এবং সেই অনুযায়ী কি স্ট্রাকচার হচ্ছে, প্যারাম্যাগনেটিজম শো করছে না ডায়াম্যাগনেটিজম শো করছে, সেগুলো আমাকে করে এভাবেই করে পাঠাবে। ঠিক আছে, কারণ এগুলো পরীক্ষায় আসে, এবং কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোনটা উইক ফিল্ড লিগ্যান্ড সেগুলোও কিন্তু মনে রাখার ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে এই অবধি রইল।